আপনি যদি চান তাহলে ইনভেস্ট ছাড়াই ইনকাম করতে পারবেন বাসায় বসে বা সামান্য কিছু ইনভেস্ট করেও ইনকাম করতে পারবেন বাসায় বসে যদি আপনার মনে চেষ্টা থাকে আর ইচ্ছা থাকে। মামি শাশুড়ি এসেছিল, দেখতে, দেখতে ৪-৫ দিন চলে গেল। কখনোই আসেনি। বহুত রিকোয়েস্ট করে আনা হয়েছে আরকি আমার বাসায়। আর আমার মামি শাশুড়ির সাথে খালা শাশুড়ি বলেন, তাদের বাচ্চাদের বলেন, সবার সাথে আলহামদুলিল্লাহ আমার খুব ভালো সুসম্পর্ক। আমি অনেক খুশি হয়েছি মামানি আসাতে, মানে আমার মামি শাশুড়ি আসাতে। আমার বিয়ের পর থেকেই উনার সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক। শুধু উনি কেন, আমার শ্বশুর-শাশুড়ির ভাই-বোন সবার সাথে আলহামদুলিল্লাহ আমরা সম্পর্ক মেইনটেইন করে চলি। সবসময় যোগাযোগ রাখার চেষ্টা করি, কথা বলি। শুধু যে আমরাই বলি তা না, ওনারাও আমাদের সাথে যোগাযোগ রাখে আলহামদুলিল্লাহ। এটাই আরকি। বেঁচেই থাকবো বা কতদিন দুনিয়াতে। মামানি যেহেতু চলেই যাবে, গতকালকে পাটিসাপটা পিঠা বানিয়েছিলাম। তো ভাবলাম যে আমি একটু নারকেল মা পাঠিয়েছিল গ্রাম থেকে, ওটা দিয়ে একটু পিঠা বানাই, মামানিও খাবে, আমার বাচ্চারাও খাবে। আর এর সাথে দুপুরে রান্নাটাও করে ফেলেছি। সিম, আলু, টমেটো দিয়ে মাছ রান্না করেছি, গুঁড়া মাছের চচ্চড়ি রান্না করেছি, আর হচ্ছে গরুর মাংস রান্না করেছি, ভেন্ডি ভাজি করেছি, সাদা ভাত ছিল। মামানি আগামী দিন চলে যাব। উনি মূলত চিকিৎসাতে আসছে রংপুর। উনার ছেলে আর্মিতে চাকরি করে। ওখানে যাবে সিএমএস এ চিকিৎসা হওয়ার জন্য। তো ঢাকায় আগে আসছে। এখানে কিছুদিন রেস্ট করে তারপরে গেল। এত লং জার্নি উনি নিতে পারে না। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন এটাই কামনা করি। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমিও আমার পরিবারকে নিয়ে ভালো আছি আলহামদুলিল্লাহ। চলে আসলাম মামানিকে নিয়ে বুদ্ধিজীবী পার্কে ঘুরতে। চিন্তা করলাম মামানি এতদিন ধরে এসেছে, কখনো কোথাও ঘুরতে নিয়ে যাওয়া হয়নি। কারণ হাসব্যান্ড সারাক্ষণ অফিসে থাকে। সকালে যায়, রাত্রে আসে। তাই যাওয়া আর হয় না কোথাও। আজকে খুব রিকোয়েস্ট করে বাসায় রেখেছি যে চলো আমরা মামানিকে নিয়ে একটু ঘুরে আসি। বাচ্চাদেরও ভালো লাগবে, আমাদেরও ভালো লাগবে। চলেন তাহলে মূল কথায় চলে যাই। আমরা কিভাবে ইনভেস্ট করা ছাড়াই বা সামান্য কিছু ইনভেস্ট করে তারপরে ঘরে বসে ইনকাম করতে পারবো। চাইলে আমরা কিভাবে ঘরে বসে ইনভেস্ট করণ ছাড়াই ইনকাম করতে পারবো আপনাদের সাথে একটু শেয়ার করি। মোবাইল দেখে দেখে, একটা টাচ মোবাইল থাকলে মোবাইল দেখে দেখে অনেক সময় তো আমরা এটা সেটা ওটা কত কিছুই না দেখি। কিন্তু যদি আমরা টেলারি কাজ কিভাবে করে সার্চ করে মোবাইল থেকে দেখি, কিভাবে কাপড় কাটে, কিভাবে মাপ নেয়, কিভাবে সেলাই করে, কিভাবে গলার ডিজাইন করে, সবকিছু A to Z দেওয়া থাকে। হাতে কলমে শিখালে যেরকম মোবাইলে ঠিক এরকমভাবেই দেওয়া থাকে। আমি অনেকগুলো দেখেছি, সেজন্যই আপনাদেরকে এই টিপসটা দিলাম। ঘরে বসে কিভাবে ইনকাম করতে পারবেন এটাও একটা টিপস। এখন ফুডপান্ডা আছে, চাইলে ফুডপান্ডাতেও কাজ করতে পারেন। আমাদের বাংলাদেশে অনেক সুযোগ সুবিধা আছে। ফুডপান্ডাতে আপনি প্রায় ৳২,০০০ ইনভেস্ট করলেই লক্ষ, লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। আমি নিজেও করে দেখেছি। যে আপনি কিভাবে জানলেন? আমি আগে করেছি ফুডপান্ডার সাথে কাজ। হয়তো একটু পরিশ্রম বেশি হয়, আমার একটু শরীর খারাপ হয়ে যায়। আমি অনেকক্ষণ বসে থাকতে পারি না খাবার বানানোর জন্য। আমি যে খাবারগুলো দিতাম এগুলো হচ্ছে আপনার সব ফাস্ট ফুড খাবার। পিজ্জা, শাওয়ারমা, কালো ভুনা, নান রুটি এগুলা। তা আমার একটু পরিশ্রম হয়ে যেত। আমি বসে, বসে বানাতে পারতাম না এগুলা। কারণ আমার হেল্পিং হ্যান্ড ছিল না। শুধু একজন বুয়া ছিল আমার যে ঘর মোছে, উনি। আর আমার দ্বিতীয় সহায়তা করার মতো কেউ নেই বাসায়। তাই আমি কাজটা ছেড়ে দিয়েছি। কিন্তু যতদিন আমি করেছি আলহামদুলিল্লাহ এই কাজটাতে কিন্তু মোটামুটি ভালো বেনিফিট পেয়েছি আমি। মাত্র ৳১২০০ চালান যখন আমি নিয়েছি, প্রায় ৳৩,০০,০০০ মতো যখন আমার লাভ আসলে মিল্লা হয়েছে ১ বছরে, তখন আমি ব্যবসাটা ছেড়ে দিয়েছি। পারতেছিলাম না আর শরীরে নিতে ছিল না সেজন্যে। আর এই কাজটা করতে সবচেয়ে বিশেষ সুবিধা হচ্ছে এটার জন্য আপনার পর্দার খিলাফ হলো না, বাহিরে যেতে হলো না। যা বাসায় কাজ করলেন আর ডেলিভারি ম্যান আসলো, দিয়ে দিলেন, নিয়ে গেল। এই আগ থেকে স্টোর করে রাখলে খাবার বানিয়ে যখন অর্ডার আসে সাথে, সাথে গরম করে ওভেনে দিয়ে দিলেই হয়। এটার জন্য খুব বেশি টাকা ইনভেস্ট করতে হয় না। আর যদিও হয় তাহলে লোকসান হয় না আরকি। লাভ আছে ফুডপান্ডাতে কাজ করলে। এটাও করতে পারেন, এটাও একটা টিপ। আর ওনাদের লেনদেন ভালো ছিল মোটামুটি। আমি তো করছি আরও ২-১ বছর আগে। এখনের পরিস্থিতি জানি না। তবে এখনও তো দেখি ফুডপান্ডা আছে, মাঝেমধ্যে দেখি রাস্তাতে। তো ওনারা কিন্তু লেনদেন খারাপ করে না, মোটামুটি ভালোই করে। সপ্তাহে, সপ্তাহে হিসাব করে টাকা আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দেয় অথবা বিকাশ নাম্বার দিলে বিকাশে দিয়ে দেয়। আমারটাও এভাবেই দিত। খুব একটা লস হতো না আলহামদুলিল্লাহ। মোটামুটি ভালোই ইনকাম হয়েছে আমার ফুডপান্ডা থেকে। ওই যে বললাম শরীর খারাপ সেজন্য সরে দিয়েছি। আর যদি একজন লোক থাকতো আমার তাহলে
অনেক চেষ্টা করেছিলাম কোথায় থেকে একজন লোক আনার যে সবসময় আমার বাসায় থাকবে। কিন্তু পাইছিলাম না। সেজন্য আমার ব্যবসাটা ছেড়ে দিতে হয়েছে। বা খাবার রান্না করে বাসা থেকে অল্প কিছু টাকা ব্যয় করে খাবার রান্না করে ডেলিভারি দিতে পারেন। ওটাতেও ব্যবসা আছে। বা কিছু কাপড়-টাপড় কিনে অল্প ইনভেস্টের মধ্যে ব্যবসা-বাণিজ্য করতে পারেন বাসায় বসে, বসে। হয়তো অনেকে ভাববে যে আপনার মাথা থেকে এগুলো আসে বা আপনার হাসব্যান্ড কি ইনকাম করে না? আলহামদুলিল্লাহ আমার হাসব্যান্ডের যথেষ্ট ইনকাম আছে। কথায় বলে না যে কোটি টাকা থাকলেও বসে, বসে খেলে রাজার ধন ফুরিয়ে যায় খুব দ্রুতই। ওইরকমই আরকি। বসে, বসে খেলে বিলাসিতা করলে তো আজকে খাবো, কালকে না খেয়ে থাকবো। তার চেয়ে দুজনে পরিশ্রম করে সবসময় একরকম চলবো বা কিছু সেভিং করতে চেষ্টা করবো, কিছু করার চেষ্টা করবো, এটাই আরকি। অনেকে আবার ভাবতে পারেন যে আমরা তো অনেক মানুষই সবাই তো আর একরকম পড়াশোনা করে নাই। ভাবতে পারেন যে আমরা কিভাবে করবো? খুব বেশি পড়াশোনা করিনি বা কিছু নেই। একটা জিনিস মনে রাখবেন, সৎভাবে ইনকাম করলে আর কোনো কাজকে যদি ছোট করে না দেখেন এবং পরিশ্রম করেন তাহলেই আপনার জীবনে সাফল্য আসবে ইনশাআল্লাহ। পরিশ্রম কখনো মানুষকে ফাঁকি দেয় না। আল্লাহ তাআলা যে পরিশ্রম করে তাকে নেয়ামত দান করেন। কর্ম না করলে কোনো সময় কর্মের ফল ভালো আসে না। যে যেমন কর্ম করব তার ফল এরকমই হবে। যদি আপনার কাজ করার ইচ্ছা থাকে তাহলে আপনার সার্টিফিকেট লাগবে না। আপনার যোগ্যতা হচ্ছে সবচেয়ে আগে। আপনি কি কাজ করতে পারলেন কিনা? আপনি কি এই কাজের যোগ্য কিনা? এটা হচ্ছে সবচেয়ে বড়। আর যে পরিশ্রম করে ধীরে, ধীরে সেই যোগ্য হয়ে ওঠে। এটাই সবচেয়ে বড়। দুনিয়াটা এরকম একটা মোহনা। যে টাকা পয়সা থাকলেই মানুষের এখন সম্মান আছে। যতই আমরা বলি টাকা পয়সাই কি জীবনের সবকিছু? হ্যাঁ, টাকা পয়সাই জীবনের সবকিছু মানুষের কাছে। এখন টাকা পয়সা না থাকলে ভাই-ভাইয়ের সম্পর্ক ভালো থাকে না। বাবা আর ছেলের সাথে সম্পর্ক ভালো থাকে না। স্বামী-স্ত্রীর সম্পর্ক ভালো থাকে না। অভাব এমন একটা জিনিস, অভাব যখন দরজা দিয়ে এসে দাঁড়ায়, ভালোবাসা তখন জানালা দিয়ে পলায়। মানুষ বলে না? সত্য কথাই। মা ছেলেকে চিনে না, ছেলে মাকে চিনে না। যদি না সবকিছু সঠিক মতন সঠিক নিয়মে চলে, এটাই সত্য আর এটাই বাস্তব। আমি ছোটবেলা থেকেই মানে যতদিন পর্যন্ত জ্ঞান হয়েছে বুঝতাম, দেখতাম যে আমার বাবাকে আমার মা খুব সাপোর্ট দেয়, মানে সাপোর্ট করে। ওইটা আমার মাঝেও আছে আলহামদুলিল্লাহ। আমিও চেষ্টা করি আমার জামাইকে সাপোর্ট দেওয়ার, সাপোর্ট করার, দুটাই। আমার হাসব্যান্ডও অনেক পরিশ্রমী আলহামদুলিল্লাহ। ছোটবেলা থেকেই নাকি সে অনেক পরিশ্রম করেছে, পড়াশোনা করেছে, পাশাপাশি টিউশনি করেছে যাতে নিজের খরচ নিজে চালিয়ে নিতে পারে। মানে এরকম নিজেরটা নিজে চালিয়ে নেওয়ার সবসময় চেষ্টা করছে। আমার শ্বশুরের মুখে শুনেছি উনি নাকি কখনো প্যারা দিতে চাইতো না বাবা-মাকে। আর যখন একেবারে না পারলেই নাই তখন তো বাবা-মার কাছে নিতেই হতো। আর আমার হাসব্যান্ডের মাঝে আরেকটা জিনিস আছে। সবচেয়ে যেটা আমার কাছে সবচেয়ে ভাল লাগে, সে সবসময় কখনো অন্যের দয়ায় বাঁচতে চায় না। আছে না যে অনেক কিছু দিব বা কারো কাছ থেকে কিছু আনবো, শ্বশুরবাড়ি থেকে নিবো বা ভাই-বোনদের কাছ থেকে নিবো, এটাই। এটা কখনো সে পছন্দ করে না। সে নিজের ইনকাম দিয়ে এবং নিজে পরিশ্রম করে আজকে নিজের জায়গাটা নিজে তৈরি করে নিয়েছে আলহামদুলিল্লাহ। ওর মাঝে বিশেষ গুণ হচ্ছে আমার চোখে এটাই যে ও অনেক পরিশ্রমী এবং নিজেরটা নিজে করতেই ভালোবাসে। অন্যের দয়ায় বাঁচতে চায় না বা অন্য কিছু দিব এটা করতে চায় না। সবসময় বলে যে, "তুমি দোয়া করো আল্লাহ যাতে আমাকে দেয়, আমি যাতে সবাইকে দিতে পারি। আমাকে যাতে কেউ দিতে না হয়।" এটাই আলহামদুলিল্লাহ। তারপরেও তো ফ্যামিলিগতভাবে এটা ফ্যামিলির বাহিরের কথা বলছি। ফ্যামিলিতে বর্তমানে ওনার ভাইয়েরা ওনাকে দিবে, উনি ভাইদেরকে দিবে এটাই আরকি। এটা তো ফ্যামিলির ব্যক্তিগত বিষয়। এই যে কেকটা দেখছেন, এই কেকটা আমার মেয়ে বলছে যে, "এই কেকটা খাবো।" আমি বললাম যে, "কেন খাবো? আমি তো বাসায় কেক বানিয়ে খাওয়াই। এটা রাস্তায় বিক্রি করতেছে, এটা কি ভালো না খারাপ?" বলল, "আম্মু খাবোই খাবো আমি।" আমার মেয়ে আবার যেটা বলেই যে, "আমি খাবোই খাবো।" ওই যে বলতেছে যে, "এটা খুব মজা।" তাই মেয়েকে দেখে ছেলে বলল যে, "আমিও খাবো।" তো দিতে চাইছিলাম না ১ম আমার বড় ছেলে আবার বলল, "আম্মু দাও কিছু হবে না। ওরা তো বাচ্চা মানুষ খাইতে চেয়েছে তাহলে দাও।" তোরা ২ জনে খাইলো। আর আমার বড় ছেলে বলল যে, "আমি এগুলা খাবো না। আমি হচ্ছে ফুচকা খাবো।" ছোট ছেলে বলল যে, "এটা হবে না ভাইয়া, আমাদেরকেও ফুচকা দিতে হবে তুমি ফুচকা খাইলে।" তো বলল যে, "না তোমরা তো কেক খেয়েছো।" তো এগুলো লইয়া ভাই হাসাহাসি করলো, দুষ্টামি করলো। এখানে কিন্তু মেলার মতো অনেক কিছু আছে। তবে শুক্রবারে আরো বেশি হয় এখানে। অনেক সুন্দর দেখতে হয়। কাপড়-চোপড়, হাঁড়ি-পাতিল সবকিছু বিক্রি হয়। চলেন ঘুরে, ঘুরে একটু দেখি এখানে কি, কি বিক্রি হয়।
এই তো এখানে সুন্দর, সুন্দর বোরখা, কাপড়-চোপড়, তারপরে হিজাব, মহিলাদের জামা মানে ওয়ান পিস, থ্রি পিস, ওড়না অনেক কিছু বিক্রি হয় এখানে। বাচ্চাদের গেঞ্জি, শীতের কাপড়-চোপড়, সোয়েটার, তারপরে হচ্ছে ট্রাউজার। রাত্রবেলায় দেখে খুব একটা ভাল লাগছে না, কিন্তু দিনের বেলায় মোটামুটি ভালো লাগে। আর এখানে দাম কেমন আমার জানা নেই, আমি কখনো কিনি নাই। কিন্তু এমনি সব বিক্রি হয় এটা আমি জানি। আগে যখন গিয়েছিলাম তখন অনেক কিছু বিক্রি হয় বা কসমেটিক জিনিস অনেক বিক্রি হয়। আজকে শুক্রবার কসমেটিক খুব একটা দেখা হলো না। এখন আমাদেরও ধীরে, ধীরে যাওয়ার সময় হয়ে গেছে। এখানে এসে একটু বসলাম। আমি আর মামানি গল্প করছি ঠিক এই সময়টা। তখন মোবাইলটা হাতে নিয়ে আমি একটু ঘুরিয়ে, ঘুরিয়ে ভিডিও করলাম আরকি ওই বসা জায়গাতে থেকেই। আমরা দুজনে এখানে বসে, বসে গল্প করছিলাম। তাই মামানির কথা এখন মনে পড়ছিল। ওই সময়টা কেমন কাটছিল আরকি। আমরা পাশাপাশি দুজন বসে, বসে গল্প করছি। যাওয়ার সময় মোটামুটি ঘনিয়ে এসেছে। কারণ কিছু রান্না দিনের বেলায় করে এসেছি। যেহেতু মামা শ্বশুরের ঘরের দেবর আসবে রাত্রে। কিছু রান্না বাকি রয়ে গেছে। গরুর মাংস, তারপর রোস্ট এটা আমি করে এসেছি। আর রাত্রেবেলা আবার আরও কিছু রান্না করতে হবে। আর এই সময়ে আমার ছেলে বলল যে, "আমি এখন ফুচকা খাবো।" তো আমার ছেলে বলল যে, "আমরাও ফুচকা খাবো।" ওই যে ২ ভাই কী করছে খুনসুটি দেখছেন না ফুচকা খাওয়ার জন্য। সাথে আমার মেয়েটাও মাশাআল্লাহ ভাইয়েদের মতোই হয়েছে। খুব খুনসুটে মেয়ে। আমার মেয়ে হচ্ছে ২ ভাইয়ের কলিজার টুকরা। মাশাআল্লাহ খুব আদর করে। কখনো কোনো বিষয়ে অবহেলা করে না। আর ও বাবাও ঠিক এরকমই। আমি একটু শাসন-টাসন করি, রাগারাগি করি। কিন্তু ওর ভাইয়েরা বা বাপে একটুও রাগ করে না মাশাআল্লাহ ওর সাথে। ও একটু বিরক্ত করে, কিন্তু ওর বাবা যতই বিরক্ত করুক, কিভাবে যে ম্যানেজ করে আল্লাহ তাআলাই জানে। আমার বড় ছেলেও। আমি আর আমার ছোট ছেলে একটু রাগারাগি করি মাঝে মধ্যে। ছেলে হোক, মেয়ে হোক সময় মতন সবকিছু ম্যানেজ না করলে, শাসন না করলে একটু তো ব্যতিক্রম হয়ে যায় পোলাপান। সেজন্য আরকি। বাসায় এসে পড়েছি এই তো। এসে পোলাওটা রান্না করেছি। একদম দপদপে সাদা আর ঝরঝরে হয়েছে। খুব অল্প তেল দিয়ে আমি পোলাও করি। আল্লাহর রহমতে আমার হাতের পোলাওটা খুব সুন্দর হয়। চেষ্টা করি সবকিছুই ভালো রান্না করতে। যারা খায় তারা বলতে পারবে আরকি। আমার হাসব্যান্ড তো সবসময় বলে, "তোমার হাতের খাবারের মতো খাবারই হয় না।" মোটামুটি রান্নাটা দিনের বেলায় এগিয়ে রেখে গিয়েছিলাম। এখন রাত্রেবেলা ডিম সিদ্ধ করছি, ডিম ভাজা করব আর বেগুন ভাজা করব। পোলাও, সাদা ভাত, ফিরনিটা অনেক রাজকীয় হয়েছে, গরুর মাংস, রোস্ট, তারপরে হচ্ছে ডিম ভাজা, বেগুন ভাজা, আরও আছে সাথে সালাদ, লেবু, পেঁয়াজ, আর হচ্ছে আছে কাচকি মাছ বাদ দিয়ে খাওয়ার জন্য। খাবার দাবার দেখে টেবিলের উপরে আমার মামা শ্বশুরের দেবর বলল যে, "আমার তো মনে হয় শ্বশুরবাড়িতে এত খাবার জুটবে না। তুমি যত খাবার বানিয়েছো এগুলো তো মানুষের নতুন জামাইকেও খেতে দেয় না।" আমি বললাম যে, "তোমার রিজিকে আছে তাই বানিয়েছি। তুমি প্রথম আসলা, একটু ভালো করে আপ্যায়ন না করলে কি আর দ্বিতীয়বার আসবা?" তো এই নিয়ে আমরা হাসাহাসি করলাম আর খাওয়া দাওয়া শেষ করলাম। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ। দোয়া রইল সবার জন্য।